বাংলাদেশ দল ইন্ডিয়াতে পৌঁছে গেছে 3 ম্যাচের টি-20 সিরিজ। এর আগে 2টা টেস্ট, ভ্রমণ ঝক্কির একটা ব্যাপার আছে, কারণ 5টা ম্যাচই 5 জায়গায় খেলা হবে। শান্ত যখন এয়ারপোর্ট থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেন, খুব বেশি আশার কথা তো আসলে শোনাতে পারেনি। পাকিস্তানের এগেনস্টে বলেছিলেন যে হ্যাঁ, পাকিস্তানে গিয়েও বাংলাদেশ কখনো ভালো খেলেনি, তবে ইতিহাস বদলায়। এবার তো আসলে সেই কথাটা বলতেও মনে হয় একটু কার্পণ্য হচ্ছেই। দেখুন, এর আগে ভারতে 3টা টেস্ট বাংলাদেশ খেলেছে। সবশেষ 2019-এ যে সিরিজটা খেলেছে, 2টো টেস্টে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছে। সো অতীত ইতিহাস তো আমাদের পক্ষে আসলে একেবারেই কথা বলছে না, যেটা পাকিস্তানেও এর আগে কখনো বলেনি। সেই জায়গায় এই মুহূর্তে একটা কনফিডেন্সটা তো বাংলাদেশের এখন অনেক বেশি আছে, যে অতীতের যে কোনো সময়ের চেয়ে যদি হিসেব করি। এই যে শান্তর যে যাওয়া এবং জাতীয় দলের দেশ থেকে আগেও শান্ত আসলে সে অর্থে আপনি যেটা বললেন, খুব বেশি আশার বাণী শোনাননি। হি ওয়াজ প্র্যাকটিক্যাল। আর তিনি বলেছেন যে এক্সপিরিয়েন্স ওয়াইজ ইন্ডিয়া আমাদের চেয়ে অনেক এগিয়ে, র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে অনেক উপরে। অ্যাট দ্য সেম টাইম তিনি এটাও বলেছেন যে আমাদের রিসেন্ট ডেভেলপমেন্ট তো হচ্ছে। আমরা তো সাম্প্রতিক টেস্টে তো নিউজিল্যান্ডের সেই মাউন্ট বঙ্গানুই থেকে শুরু করে আমাদের একটা পরিবর্তন তো আসলে বয়ে যাচ্ছে। যতই ম্যাচ জিতি বা হারি যাই হোক না কেন, এই ইতিবাচক পরিবর্তনটা কন্টিনিউ করার একটা আশা শান্তর কণ্ঠে আমরা শুনেছি গতকাল। এবং টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এর আগে যেই পারফরমেন্সই করুক না কেন, রিসেন্ট পারফরমেন্সটা কিন্তু বেটার। আফগানিস্তানের সাথে বাংলাদেশ একটা টেস্ট ম্যাচ জিতেছে, 1 ম্যাচের সিরিজ ছিল, নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র করেছে, একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ হেরেছে। শ্রীলঙ্কার বিপক্ষে 2টা ম্যাচেই জয়ের সম্ভাবনা তৈরি করেছে, আবার 2টা ম্যাচেই হারতে হয়েছে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ 2টা ম্যাচ জিতে ফিরেছে, এবং সেই আত্মবিশ্বাসটা আসলে ইন্ডিয়ার সাথে কাজে লাগানোর চেষ্টা করবে বাংলাদেশ। তবে নামে ভারে বা শক্তিমত্তায় ইন্ডিয়া আসলে অনেকখানি এগিয়ে, সে কারণেই কিন্তু শান্ত খুব বেশি আশার কথা শোনাতে পারেনি। আপনাকে বাস্তবতাও আসলে বুঝতে হবে। র্যাঙ্কিং বলুন, টেস্ট টেবিলের 1 নম্বর পজিশনে ইন্ডিয়া আছে। গেল বছর তারা ফাইনাল খেলেছে, প্রথম আসরে তারা ফাইনাল খেলেছে, এবং ফাইনালকে লক্ষ্য করে কিন্তু ইন্ডিয়া দল গুছিয়েছে। এবং আমরা দেখছি যে টি-20 সিরিজে হয়তো শুভমান গিল বা জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়ার কথা শোনা যাচ্ছে, কিন্তু টেস্ট সিরিজে ইন্ডিয়া কিন্তু পুরো শক্তির দল নিয়েই মাঠে নামছে। একমাত্র মোহাম্মদ শামি ইনজুরির কারণে তিনি হয়তো নাই। তবে সাধারণত ওয়ানডে বা টি-20তে যে ধরনের বিশ্রাম বা রোটেশন ফলো করা হয়, ইন্ডিয়া কিন্তু টেস্ট সিরিজে বাংলাদেশের এগেনস্টে সেটা করেনি। একেবারে ফুল ফ্লেজের দল নিয়ে খেলছে, এবং অনেক দিন পর ইন্ডিয়া অনেককেই ফিরিয়ে এনেছে। কে.এল. রাহুল ইনজুরিতে ছিলেন, ফিরে এসেছেন। ঋষভ পান্ত ইনজুরিতে ছিলেন, ফিরে এসেছেন। জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ আছেন, রোহিত শর্মা, বিরাট কোহলিরা আছেন, ইয়াশাসুরি জয়সওয়ালের মতো ইয়াংস্টার আছেন। ফুল ফ্লেজেড একটা দলের বিপক্ষে বাংলাদেশের 2টা টেস্ট ম্যাচ বড় একটা চ্যালেঞ্জ তো বটেই। অ্যাবসলিউটলি। আমরা যদি একবার সফর সূচিটা দেখে নিই, আসলে কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে এবং কোথায় ম্যাচগুলো হচ্ছে। ইন্ডিয়াতে খেলার একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে কখনোই কোনো ভেন্যুর রেপুটেশন হয় না, ভেন্যুতে দুবার খেলা হয় না। অ্যাবসলিউটলি। সো এখানেও আমরা 5টা আলাদা ভেন্যু দেখতে পাচ্ছি। প্রথম টেস্টটা চেন্নাইয়ে হচ্ছে, সেকেন্ড টেস্ট কানপুরে 27 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে সেকেন্ড টেস্ট। ফার্স্ট টি-20 সেটা 6 অক্টোবর শুরু হবে গোয়ালিয়রে। সেকেন্ড টি-20 দিল্লিতে 9 তারিখে, এবং 12 তারিখে হায়দ্রাবাদে শেষ টি-20 খেলে সিরিজটা বাংলাদেশ শেষ করবে। প্রশ্ন হচ্ছে নাবিল, টেস্টের ব্যাপারে তো আমরা অনেক কিছু বললাম, এবং টেস্টের লাস্ট সেশন অবধি খেলার কথাটা শান্ত বলেছেন, যে বাংলাদেশ যদি লাস্ট সেশন অবধি যেতে পারে, তো সে বাংলাদেশকে এই জায়গাটা তিনি আসার কথা শুনিয়েছেন, যে কোনো কিছু ঘটতে পারে তিনি বলেছেন। এখানে কিছু স্ট্যাটিস্টিক্স ঘাটা দরকার ছিল, বা ইতিহাসের কিছু বিষয় আসলে শান্তর পড়ালেখা করাটা দরকার ছিল। কারণ ইন্ডিয়াতে শেষ দিনের শেষ ইনিংসে খেলা তো যায়ই না। সেটা যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে বা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে, সামনে নিউজিল্যান্ডের সাথে তাদের খেলা আছে, বা যে কোনো দলের সাথেই খেলুক না কেন, জয় পরাজয় দেখা যায় তৃতীয় বা চতুর্থ দিনেই নির্ধারিত হয়ে যায়। পঞ্চম দিনে খেলা না যাওয়ার সম্ভাবনাটাই হয়তো বেশি থাকে। এখন ইন্ডিয়া স্পিন নির্ভর উইকেট বানায়, স্পিন নির্ভর উইকেট বানিয়ে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে তারা খেলে থাকে। বাংলাদেশ সাথে একই কাজ তারা করবে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন, কারণ বাংলাদেশ ঘরের মাটিতে স্পিন নির্ভর উইকেটে খেলেই অভ্যস্ত। এটাও একটা প্রশ্ন যে ইন্ডিয়া কি ওই জায়গা থেকে বেরিয়ে আসবে কিনা। যদি স্পোর্টিং উইকেটে খেলা হয় বা পেস নির্ভর উইকেটে খেলা হয়, সেক্ষেত্রে পঞ্চম দিনে হয়তো ম্যাচটা যেতে পারে। দেখুন, চেন্নাইয়ের যে 2 ধরনের উইকেট আছে, রেড সয়েল এবং ব্ল্যাক সয়েল, বাংলাদেশ টিপিক্যালি বাংলাদেশে ঘরের মাটিতে তারা ব্ল্যাক সয়েলে খেলে থাকে, যেটা স্পিন নির্ভর হয়ে থাকে, একটু স্লো টাইপের হয়ে থাকে। কিন্তু ইন্ডিয়ার এখন অবধি সংবাদ মাধ্যম কর্তৃক আমরা যতটুকু জেনেছি, রেড সয়েলে খেলাটা হতে যাচ্ছে।
এটা ইন্ডিয়ার জন্য আত্মঘাতী কিনা, কারণ পাকিস্তানও সিমিলার ফ্ল্যাট উইকেট বানিয়েছিল, সেটাকে বাংলাদেশের পেসারে ডমিনেট করেছে। কিন্তু এখন বাংলাদেশের পেসারদের এক্সপিরিয়েন্সের ঘাটতি আছে, সেটা কিন্তু শান্তও বলেছেন যে হাসান মাহমুদ মাত্র 3টা টেস্ট খেলেছেন, নাহিদ রানা 3টা টেস্ট খেলেছেন, তাসকিনও 14টা টেস্ট সম্ভবত তার ক্যারিয়ারে খেলেছেন। তো সব মিলিয়ে এই 3 পেসার 20টা টেস্ট খেলেছেন। অন্যদিকে জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ আছেন। যদি ইন্ডিয়া রেড সয়েলে ম্যাচটা খেলার সিদ্ধান্ত নিয়ে থাকে, সেক্ষেত্রে আকাশদীপ বা ইয়াশ দয়ালের একজনকেও ইনক্লুড করা হবে, এবং তাদের আশ্বিন জাদেজারাও আসলে সাকিব মিরাজের চেয়ে হয়তো অনেক বেশি এক্সপিরিয়েন্স। সেটার পেছনে আপনার একটা কারণ হচ্ছে ইন্ডিয়া যত বেশি টেস্ট খেলে বাংলাদেশ তত বেশি টেস্ট খেলে না, সে কারণেই হয়তো সাকিব বা মিরাজের চেয়ে আশ্বিন জাদেজাদের টেস্টের সংখ্যাটা বেশি। তবে ক্যারিয়ারের বয়স যদি চিন্তা করেন, সেক্ষেত্রে আবার হয়তো সাকিব এগিয়ে থাকবেন। তো এখন বাংলাদেশ যে ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত, ইন্ডিয়াও সেই ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত। এখন আপনি আপনার শক্তিমত্তা কতটুকু কাজে লাগাবেন, নাকি প্রতিপক্ষের দুর্বলতা কাজে লাগানোর চেষ্টা করবেন, সেটাই এই টেস্ট সিরিজের আসলে ডিসাইডিং ফ্যাক্টর হতে যাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.